আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি। ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908। এই আইনের আজকে আমাদের প্রথম লেকচার। আজকে আমরা শিখব, প্রথমেই দেওয়ানি কার্যবিধির ইতিহাস সম্পর্কে শিখব, তারপরে মূল আইন ও পদ্ধতিগত আইন সম্পর্কে অবশ্যই একটু ধারণা নিব। তারপর আমরা 1 নম্বর ধারা শিখব এবং 2 নম্বর ধারাটি আমরা কমপ্লিটভাবে শিখব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই এই আইনটির কিছু ইতিহাস নিয়ে আলোচনা করা দরকার। খুব সংক্ষেপে আমি তা আলোচনা করছি। এই আইনটি একবারে তৈরি হয়ে যায়নি, কয়েকটি ধাপে এটি তৈরি হয়েছে। সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি প্রণীত হয়েছিল 1859 সালে, দ্বিতীয়বার প্রণীত হয় 1878 সালে, তৃতীয়বার 1882 সালে এবং সর্বশেষবার মানে চূড়ান্তভাবে এই আইনটি প্রণীত হয় 1908 সালে। এটি 5 নম্বর আইন। এতে প্রস্তাবনা রয়েছে একটি, অধ্যায় 11টি, ধারা রয়েছে 158টি, আদেশ রয়েছে 51টি। প্রথম তফসিলে এই আইনের তফসিল রয়েছে 5টি। এই আইনটি চূড়ান্তভাবে প্রণীত হয় 21 মার্চ 1908 সালে এবং কার্যকর করা হয় 1 জানুয়ারি 1909 সালে। দেওয়ানি কার্যবিধি এক প্রকার পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল অথবা প্রসিডিউরাল ল। উল্লেখ্য যে এই আইনটি প্রকৃতপক্ষে মূল আইন এবং পদ্ধতিগত আইনের সংমিশ্রণ। আচ্ছা, এখন আমরা দেখব মূল আইন এবং পদ্ধতিগত আইন কি। মূল আইন হচ্ছে যে আইন জনগণের পরস্পরের মধ্যে অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে, তাকে মূল আইন বলা হয়। অর্থাৎ আমরা যে প্রতিকারটি চাইছি সেটি আসলে কোথায় থাকে, সেটি যেখানে থাকে সেটি হচ্ছে মূল আইন। যেমন চুক্তি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি ইত্যাদি। আর পদ্ধতিগত আইন হচ্ছে মূল আইনকে বাস্তবে প্রয়োগের জন্য যে আইনের সাহায্য নিতে হয় তাকেই বলা হয় পদ্ধতিগত আইন। অর্থাৎ আপনি একটি সুনির্দিষ্ট প্রতিকার চাইছেন, সেই চাওয়াটি আপনার মূল আইনের মধ্যে থাকবে এবং সেই মূল আইনটি বাস্তব করার জন্য আপনাকে যে আইনের সাহায্য নিতে হবে সেটি হচ্ছে পদ্ধতিগত আইন। যেমন দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ইত্যাদি। এখন প্রথমেই আলোচনা করা হচ্ছে ধারা 1 নিয়ে। অন্যান্য সকল আইনের মতোই প্রথম ধারায় এই আইনের সংক্ষিপ্ত শিরোনাম, আওতা এবং আরম্ভ রয়েছে। এখানে সংক্ষিপ্ত শিরোনামে লেখা রয়েছে যে এই আইনটি দেওয়ানি কার্যবিধি 1908 অথবা দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 নামে পরিচিত হবে। এর আওতা হবে সমগ্র বাংলাদেশ এবং আরম্ভ অথবা কার্যকর হবে 1 জানুয়ারি 1909 সাল থেকে। আচ্ছা, এখন আমি আলোচনা করব ধারা 2 নিয়ে। ধারা 2-এ আমি বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করব, যে সংজ্ঞাগুলো আমাদেরকে জানতেই হবে। আমরা যদি কোনোভাবে এই সংজ্ঞাগুলো না জানি অথবা কেউ যদি এই সংজ্ঞাগুলো মিস করে যায় এবং বাকি পুরো আইনটি পড়ে ফেলে, সেক্ষেত্রে সে আইনটি কিছুই বুঝবে না। দেওয়ানি কার্যবিধি বুঝতে হলে এই ধারা 2-এ যেই সংজ্ঞাগুলো রয়েছে, অন্তত আমি যে সংজ্ঞাগুলো এখন বুঝিয়ে দিব, এগুলা বুঝতেই হবে, তার কোনো বিকল্প নেই। ধারা 2-এর উপধারা 2-এ ডিক্রির সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে ডিক্রি হচ্ছে আদালতের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যাহা মোকদ্দমার তর্কিত সকল বিষয় বা যে কোনো একটি বিষয়ে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। অর্থাৎ দুটি পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে, যে বিষয়ের উপরে দুটি পক্ষের মধ্যে মামলা চলছে সেই বিষয়ের কোনো একটি অংশের উপরে অথবা যদি সকল অংশের উপরে আদালত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়, তাহলে সেই সিদ্ধান্তকে বলা হবে ডিক্রি। ডিক্রি প্রধানত 2 প্রকার। একটি হচ্ছে প্রাথমিক ডিক্রি, আরেকটি হচ্ছে চূড়ান্ত ডিক্রি।
প্রাথমিক ডিগ্রি হচ্ছে যখন ডিগ্রি বিষয়ে কোনো কিছু বাকি থাকে তখন ওই ডিগ্রিকে বলা হয় প্রাথমিক ডিগ্রি। অর্থাৎ যে বিষয়ের উপরে মোকদ্দমা চলছে ওই বিষয়ের উপর আদালত একটি ডিগ্রি প্রদান করেছে, কিন্তু আদালত আরও সিদ্ধান্ত নেবে, আরও ডিগ্রি প্রদান করবে, সেক্ষেত্রে ওই ডিগ্রিকে প্রাথমিক ডিগ্রি বলা হয়ে থাকে। আর চূড়ান্ত ডিগ্রি হচ্ছে যখন আদালত তর্কিত বিষয়ের উপর চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় এবং যেই ডিগ্রির পর আর কোনো ডিগ্রি প্রদান করা বাকি থাকে না, সেই ডিগ্রিকে বলা হয় চূড়ান্ত ডিগ্রি। যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা যখন সম্পত্তির বিষয়ে বাটোয়ারা মামলা করি, তখন আবেদন করার পর প্রাথমিকভাবে একটি ডিগ্রি প্রদান করা হয়ে থাকে, ওই ডিগ্রিটি হচ্ছে প্রাথমিক ডিগ্রি। এবং পরবর্তীতে যখন চূড়ান্তভাবে আরেকটি ডিগ্রি প্রদান করা হয়, অর্থাৎ সব শেষে যখন আরেকটি ডিগ্রি প্রদান করা হয়, ওই ডিগ্রিকেই বলা হয় চূড়ান্ত ডিগ্রি। এগুলো ছাড়াও আরও 3 প্রকার ডিগ্রি রয়েছে, যথা দুতরফা ডিগ্রি, একতরফা ডিগ্রি এবং সোলেনামা ডিগ্রি। এখানে আমরা এই ডিগ্রিগুলো সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জানব, পরবর্তীতে আমরা এই ডিগ্রিগুলো সম্পর্কে আরও ডিটেইলস জানতে পারব। এখন সংক্ষেপে আমি বলে দিচ্ছি। দুতরফা ডিগ্রি হচ্ছে বাদী এবং বিবাদী দুই পক্ষের উপস্থিতিতে, অর্থাৎ দুই পক্ষ লড়াই করার পরে যেই ডিগ্রিটি আসে সেই ডিগ্রিটাকে বলা হয় দুতরফা ডিগ্রি। আর একতরফা ডিগ্রি হচ্ছে যখন বাদী মামলা করেছে কিন্তু বিবাদী অনুপস্থিত, বিবাদী তার আত্মপক্ষ সমর্থন করার জন্য সে আসেনি, তার অনুপস্থিতিতে যখন আদালত বাদীর দাবি পূরণ করে ডিগ্রি প্রদান করবে, তখন ওই ডিগ্রিকে বলা হয় একতরফা ডিগ্রি। আর সোলেনামা ডিগ্রি হচ্ছে দুই পক্ষ যদি তাদের মধ্যে আপোষ মীমাংসা করে ফেলে, তাহলে আপোষ মীমাংসার মাধ্যমে যে ডিগ্রিটি আসবে সেটি হচ্ছে সোলেনামা ডিগ্রি। এখন আমরা দেখব ধারা 2 উপধারা 3 কি বলা হয়েছে। এখানে ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। আদালত যেই পক্ষের অনুকূলে ডিগ্রি প্রদান করেন সেই পক্ষকে বলা হয় ডিগ্রিদার, অর্থাৎ মোকদ্দমায় যেই দল জয়ী হয়েছে, যার পক্ষে আদালত ডিগ্রি প্রদান করা হয়েছে, সেই ডিগ্রিদার। ধারা 2 উপধারা 8 বলা হয়েছে বিচারকের সংজ্ঞা। দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসারকে বলা হয় বিচারক, অর্থাৎ প্রিজাইডিং অফিসার যে আদালতের বিচার কার্য পরিচালনা করে তাকেই বলা হয় প্রিজাইডিং অফিসার, তাকেই বিচারক বলা হয়েছে। ধারা 2-10 বলা হয়েছে সাব্যস্ত দেনাদার, দায়িক, ঘাতক এর সংজ্ঞা। অর্থাৎ এইখানে বিষয়টি হলো যে পক্ষ মোকদ্দমায় হেরে গিয়েছে সে হেরে যাওয়া পক্ষকে বলা হয় সাব্যস্ত দেনাদার অথবা দায়িক অথবা ঘাতক অথবা জাজমেন্ট ডেটর। এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে আদালত যে পক্ষের বিপক্ষে ডিগ্রি প্রদান করেন সেই পক্ষকেই বলা হয় সাব্যস্ত দেনাদার, অর্থাৎ যে পক্ষ হেরে গিয়েছে, যে পক্ষের বিপক্ষে ডিগ্রি প্রদান করেছে সেই পক্ষটি হচ্ছে সাব্যস্ত দেনাদার। ধারা 2 উপধারা 11 বলা হয়েছে বৈধ প্রতিনিধির সংজ্ঞা, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এখানে বলা আছে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাহার সম্পত্তি যাহার উপরে ন্যস্ত হয় বা যিনি উক্ত সম্পত্তি পরিচালনার দায়িত্ব পাবেন বা যিনি মৃত ব্যক্তির পক্ষে মোকদ্দমা করতে পারবেন তাকেই বৈধ প্রতিনিধি বলা হয়। অর্থাৎ একটি সম্পত্তি একটি ব্যক্তির মালিকানায় আছে, উক্ত ব্যক্তির মৃত্যুর পর উক্ত সম্পত্তিটি কেউ না কেউ পাবে। সম্পত্তিটি যে ব্যক্তির ছিল সে ব্যক্তির মৃত্যুর পর উক্ত সম্পত্তিটি যার উপরে ন্যস্ত হবে, যে ব্যক্তি উক্ত সম্পত্তিটি পরিচালনার দায়িত্ব পাবেন এবং যে ব্যক্তি উক্ত সম্পত্তির জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন সেই ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি। ধারা 2 উপধারা 12 বলা হয়েছে অন্তর্বর্তীকালীন মুনাফার সংজ্ঞা, মিন্স প্রফিট এর সংজ্ঞা। এখানে বলা হয়েছে বেআইনি দখলদার ব্যক্তি কর্তৃক তার দখলকৃত সম্পত্তি হতে
অর্জিত মুনাফাকে সুদসহ বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা। অর্থাৎ আপনার একটি সম্পত্তি রয়েছে, উক্ত সম্পত্তিটি আরেক ব্যক্তি দখল করেছে, বেআইনিভাবে দখল করেছে। এখন যতদিন পর্যন্ত ওই ব্যক্তি আপনার এই সম্পত্তিটি দখল করে রাখবে, ততদিন পর্যন্ত উক্ত সম্পত্তি হতে সে যেই মুনাফা অর্জন করবে, সেই মুনাফা সুদসহ তাকে বলা হবে অন্তর্বর্তীকালীন মুনাফা। তবে এখানে একটি বিষয় থাকে, সেটি হচ্ছে যে যদি উক্ত ব্যক্তি ওই সম্পত্তিতে কোনো উন্নয়নমূলক কাজ করে, যেমন সে যদি একটি 5 তলা ভবন তৈরি করে, তাহলে উক্ত ভবন থেকে যেই ভাড়া আদায় হবে সেই ভাড়াটি অন্তর্বর্তীকালীন মুনাফার মধ্যে পড়বে না। ধারা 2-এর উপধারা 14-তে বলা হয়েছে আদেশ বা অর্ডার এর সংজ্ঞা। এখানে বলা হয়েছে আদেশ হইল আদালতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যাহা ডিক্রি নহে। বিষয়টি হচ্ছে এরকম যে আদালতে যে বিষয়ের উপরে মামলা চলছে, পক্ষদ্বয়ের মধ্যে যে বিষয়ের উপরে মামলা চলছে, সেই বিষয়ের উপরে আদালত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু সেই সিদ্ধান্তটি চূড়ান্ত নয়, অর্থাৎ যে সিদ্ধান্ত এখন গ্রহণ করছে সেটি ভবিষ্যতে পরিবর্তন হতেও পারে, সেক্ষেত্রে ওই সিদ্ধান্তকে বলা হবে আদেশ বা অর্ডার, তাকে ডিক্রি বলা যাবে না। ধারা 2-এর উপধারা 15-তে বলা হয়েছে উকিল বা প্লিডারের সংজ্ঞা। আপনারা যারা বার কাউন্সিলের পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা অ্যাডভোকেটশিপের সনদ নিতে যাচ্ছেন, তাদেরকে এটা জানতেই হবে যে সিপিসিতে উকিলকে কি বলা হয়েছে এবং উকিলের কি সংজ্ঞা দেওয়া হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে উকিলকে বলা হয়েছে প্লিডার, এবং এইখানে উকিলের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হচ্ছে এরকম: যিনি অন্যের পক্ষে আদালতে উপস্থিত থাকতে ও যুক্তিতর্ক উপস্থাপন করতে অধিকারী তাকে বলা হয় উকিল। অর্থাৎ যারা মামলার সাথে জড়িত, বাদী বিবাদী, তাদের যে কোনো একজনের পক্ষে যে ব্যক্তি আদালতে উপস্থিত থেকে সে মক্কেলের পক্ষে মক্কেলের যুক্তিতর্ক আদালতের কাছে উপস্থাপন করবে এবং উপস্থাপন করার অধিকারী, তাকেই বলা হবে উকিল।